আমন্ত্রণ নিউজ গ্যালারি অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা। এই অনুষ্ঠানে আমরা সাধারণত প্রতিদিনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কথা বলি এবং সেই সংবাদগুলোর সাথে সংশ্লিষ্ট যারা থাকেন তারা আমাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও। প্রতিদিন আমরা বিভিন্ন যে বিষয়গুলো আলোচনা করি সেই বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে হয়তো অনেক বিষয়ের ভিড়ে খুব একটা অন্য কোনো জায়গায় অন্য কোনো টকশোতে আলোচনা হচ্ছে না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো মানুষ জানতে চায়, যেগুলো বিশ্লেষণ মানুষ জানতে চায়। আজকে আমরা যে বিষয়টা প্রথমে কথা বলবো সেটি একটি গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে পাহাড়ের জন্য গুরুত্বপূর্ণ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে একজন ইউপি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে আজকে, এবং তার নাম বিজয় চাকমা। তিনি রূপকারী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার, এবং আজকে দুপুরে তিনি উপজেলা পরিষদের একটি অফিসে বসে কথা বলছিলেন এবং সেখানকার প্রকল্প কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন। তখন সেই অফিসের ভিতর ঢুকে তার শরীরে অস্ত্র থেকে গুলি করা হয়েছে, এবং আমরা যে ছবিটা দেখেছি যে তিনি চেয়ারের উপর পড়েছিলেন এবং গুলি করার পর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি ছুটতে ছুটতে পালিয়ে গেছে। এই বিষয়টি বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে আজকে যিনি যোগ দিয়েছেন, আমাদের সঙ্গে আছেন আনোয়ারুল হক। তিনি সাধারণ সম্পাদক রাঙ্গামাটি প্রেস ক্লাব। আনোয়ারুল হক, আমাকে শুনতে পাচ্ছেন তো আপনি? জি, শুনতে পাচ্ছি। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। একটু প্রথমে একদম লেটেস্ট খবরটা জানতে চাইবো, যে সেটা হচ্ছে যে এই যে দুঃখজনক ঘটনাটি ঘটলো, এই ঘটনায় এখন পর্যন্ত আসলে আপডেট কি? কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা, কিংবা শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা? জি না, কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি, শনাক্ত করা সম্ভব হয়নি। আসলে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম। যারা খুন করতে এসেছিল বা যারা গুলি করেছে তারা মুখোশ পরা অবস্থায় ছিল। আর এখন তো করোনা ভাইরাস পরিস্থিতিতে সকলেই মুখে মাস্ক পরে থাকে, যার কারণে এদেরকে কেউই চিনতে পারেনি। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে, তাদেরকে ধরার চেষ্টা চলছে। আচ্ছা, মানে এইরকম একটা ঘটনা ঘটলো, যে মানে সবচেয়ে কি বলবো আতঙ্কজনক ঘটনায় বলে বা উদ্বেগের ঘটনায় বলি, সেটি হচ্ছে যে উপজেলা পরিষদের ভেতর ঢুকে একজনকে হত্যা করা, সেখানে তো আইন শৃঙ্খলা সদস্যদের উপস্থিত থাকার কথা। তাহলে এই এমন একটি ঘটনা কিভাবে ঘটলো, আপনারা কি জেনেছেন? আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা তো জানেন যে পাহাড়ে এ ধরনের ঘটনা থেমে থেমে ঘটে থাকে। যদিও সর্বশেষ রাঙ্গামাটি জেলায় গত নভেম্বর মাসের পরে আর কোনো খুনের ঘটনা ঘটেনি। এখানে যেহেতু সন্ত্রাসীদের বিভিন্ন গ্রুপ আছে, সে গ্রুপের কারণে এই এখানে প্রায় খুনের ঘটনা ঘটে। আর বাঘাইছড়ি উপজেলা পরিষদটা যেখানে, এটা কিন্তু একটা সুরক্ষিত জায়গা। এটা চারিদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে, এবং বাউন্ডারি ওয়ালের মধ্যে এরকম ভাবে এই রাঙ্গামাটিতে এই প্রথম। কিন্তু রাঙ্গামাটিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক ঘটেছে, কিন্তু কোনো সরকারি অফিসে কাউকে ঢুকে কখনোই আর কখনো হত্যা করা হয়নি। যে কারণে সরকারি অফিসগুলো আসলে সবসময় তো আর এভাবে পুলিশ পাহারায় থাকে না, বা আর্মি দিয়েও পাহারা দেয়া হয় না। কিন্তু পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণটা ভালো থাকলেও এখানে যে অস্ত্রধারীদের কাছে পাহাড়ের মানুষ যেমনি আজকের ঘটনাটা সেটাই আবারও প্রমাণ করে। আচ্ছা, সাধারণ মানুষের মধ্যে জি জি বলেন। জি, সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া, সেটি হচ্ছে যে সাধারণ মানুষ বলছেন যে পার্বত্য চট্টগ্রামে তো এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, আর বিশেষ করে বাঘাইছড়িতে গত উপজেলা নির্বাচনের সময় এভাবেই গুলি করে একসঙ্গে 7 জন মানুষকে হত্যা করা হয়েছিল। পরে একজন মারা গেছেন, মোট 8 জন এই গুলির ঘটনায় মারা গেছে। মারা যাওয়ার পরে সেখানে 3টি এই সেনাবাহিনীর ক্যাম্প বসানো হয়েছিল অস্থায়ীভাবে। দুঃখজনক হলেও সত্যি যে ইতিমধ্যে এই ক্যাম্পগুলো, এটা পার্বত্য চুক্তির কারণে আসলে ক্যাম্পগুলো রাখা যায় না, সে ক্যাম্পগুলো কোনো ধরনের নোটিশ ছাড়াই আবার প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। যে কারণে সন্ত্রাসীরা আসলে ওখানে আবারও একটু মাথা চাড়া দিয়ে উঠেছে। এখন জনগণ মনে করছে যে সেখানে শুধু পার্বত্য চট্টগ্রামের এই বাঘাইছড়িতে নয়, সবগুলো জায়গাতেই সেনা টহল আরো জোরদার করা দরকার। আর যদি পার্বত্য চুক্তি অনুযায়ী সেনা টহল দেয়া না যায় বা সেনা ক্যাম্প দেয়া না যায়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে, র্যাব অথবা আর্ম পুলিশ ব্যাটালিয়ন, এই ধরনের দিয়ে হলেও এখানকার নিরাপত্তাটা আরো জোরদার করা দরকার মনে করছে এখানকার জনগণ। আচ্ছা,
আমি একটু জানতে, আপনি একজন সাংবাদিক, সেখানকার প্রেস ক্লাবে আপনি সাধারণ সম্পাদক, আপনার কাছে একটু জানতে চাইবো যে পাহাড়ি রাজনীতির যে হঠাৎ করে প্রতিহিংসা ঢুকে পড়ে, হঠাৎ করে বলবো না, বেশ লম্বা সময় ধরেই প্রতিহিংসার ব্যাপারটি ছিল, কিন্তু মাঝখানে তো একটু শান্ত ছিল, আবার এই যে প্রতিহিংসার ব্যাপারটি, এই রক্ত ঝরা ব্যাপারটি এলো, মানে এটার কারণ কি? এটার কারণ কি শুধু রাজনীতি, নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে? এটা হচ্ছে যে মূলত আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব। আচ্ছা। এখানে তো আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দল ছিল একটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যেটা আমাদের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তুল আরমান, জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তুল আরমান নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজিএস, জেএসএস যেটাকে আমরা বলে থাকি। এই সংগঠনটি একমাত্র সংগঠন ছিল। এরপরে সংগঠনটি ভেঙে দুটো হয়। তার মধ্যে একটি হচ্ছে সংস্কারপন্থী জেএসএস, এই সরি ইউপিডিএফ। এখন জেএসএস ভেঙে যে মূল জনসংহতি সমিতি ছিল সেটা ভেঙে আরেকটি হয়েছে, সেটি হচ্ছে সংস্কারপন্থী বা এম এন লারমা পন্থী জেএসএস। আর ইউপিডিএফ ভেঙে আরেকটি হয়েছে, সেটিও হচ্ছে যে এই গণতান্ত্রিক ইউপিডিএফ। তো এই চারটি সংগঠন মূলত পার্বত্য চট্টগ্রামে এখন আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে কাজ করছে, এবং এরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে নিজেরাই বিবাদে লিপ্ত রয়েছে। মাঝখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, পুলিশের যৌথ বাহিনীর তৎপরতায় গত বেশ কিছুদিন যাবত আপনারা জানেন যে 2019 সালে একজন সেনা হত্যা হয়েছিল, এবং এখানে একজন উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছিল। এরপরে কিন্তু সেনাবাহিনী একটা খুব ভালো চিরুনি অভিযান চালিয়েছিলেন। এরপরে কিন্তু দীর্ঘদিন শান্ত ছিল, মাঝে মাঝে থেমে থেমে একটু একটু হতো সন্ত্রাসী ঘটনা। গত নভেম্বরের পর থেকে কিন্তু পার্বত্য চট্টগ্রামে খুনের ঘটনাটা ছিল না। আজকে আবার তারা এই যে এই ঘটনাটি ঘটালো, এটা দিয়ে পাহাড়ের মানুষ মনে করছে যে তারা আসলে জানাতে চায় যে তারা এখনো তৎপর আছে, এবং তারা নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত, এই বিষয়টি এখন আবারও প্রমাণিত হয়। মানে হঠাৎ করে, মানে আপনাকে জানতে পেরে যে হঠাৎ করে এই বিজয় চাকমা কেন, বা সমর বিজয় চাকমা তিনি কেন টার্গেট হলেন? তিনি একটা ইউপি চেয়ারম্যান, তিনি কি সরাসরি কোনো রাজনীতিতে যুক্ত ছিলেন কিনা? অবশ্যই তিনি রাজনীতি যুক্ত ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এল লারমা সমর্থিত যে গ্রুপ, সেই গ্রুপের যুব সংগঠন সংস্কারপন্থী। আচ্ছা। এই সংস্কারপন্থী সংগঠনের মানে যুব সমিতির নেতা, উনি কেন্দ্রীয় নেতা। উনি যদিও মানে একজন ইউপি সদস্য ছিলেন, এবং ওই সংগঠনটিরও উনি কেন্দ্রীয় নেতা। এবং আজকে সুদর্শন চাকমা মানে বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান তিনি কিন্তু এই সংগঠনের একজন কেন্দ্রীয় নেতা। তিনি দাবি করেছেন সন্তুল আরমা পন্থী জেএসএস এর লোকজন তাকে হত্যা করেছে। তবে আমরা কিন্তু এই বিষয়ে সন্তুল আরমা পন্থী যারা জেএসএস আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনারা স্পষ্ট করে বলেছেন যে ওনাদের কোনো সংশ্লিষ্টতা এর সাথে নেই। কিন্তু সংস্কারপন্থী জেএসএস কিন্তু মনে করছেন যে তারাই ওনাকে হত্যা করেছে, এবং এটা হচ্ছে যে বাঘাইছড়িতে দুই গ্রুপের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বেরই একটি বহিঃপ্রকাশ। এবং আরো একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু বাঘাইছড়িতে মূল জেএসএস এর শক্তিটা একটু দুর্বল হওয়ার কারণেই আসলে ওনারা এইভাবে আধিপত্যটা বিস্তার করার চেষ্টা করছেন। এটাই হচ্ছে আমাদের অবজারভেশন। আচ্ছা, এই যেটা বলছিলাম যে এতগুলো সংগঠন আছে, সেই সংগঠন কেন্দ্রীয় নেতারা আছে, এবং কেন্দ্রীয় নেতা তো একদম প্রকাশ্যে থাকেন, তারা প্রকাশ্যে রাজনীতিতে যুক্ত। মূল সংগঠনের উপর বা এই কেন্দ্রীয় নেতাদের যারা, মানে ওখানকার মেইন নেতা যারা আছেন, তাদের প্রভাবটা কতটুকু, তাদের গ্রিপটা কতটুকু দলের উপরে? দলের উপরে তো তাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। এবং আপনি এই কথাটা আপনারা হয়তো জানেন বা সারা দেশের মানুষে জানে যে এই আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো, ওনাদের যে একটা সশস্ত্র শাখা আছে, এটা কিন্তু ওনারা কখনোই স্বীকার করেন না। এবং এটা তো আপনারা জানেন, পার্বত্য শান্তি চুক্তির পর তারা অস্ত্র সমর্পণ করেছিল, এবং এরপরে তারা যে অস্ত্র আবারও মানে কিনেছে বা অস্ত্র তাদের কাছে আছে, এই বিষয়টি ওপেন সিক্রেট হলেও কেউ কিন্তু কখনো স্বীকার করেনি তাদের সন্ত্রাসী কোনো দল আছে বা একটা ক্যাডার গ্রুপ আছে। এই কথাটি মূল নেতারা কখনোই স্বীকার করে। এবং এই যে পার্বত্য রাজনীতিতে সবসময় এখন ওই অস্ত্র একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তো এখন এই ঘটনাটার পরে এই অস্ত্র উদ্ধার কিংবা আপনি যেটা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করার ব্যাপারে, এই ব্যাপারে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হবে। এখন আসলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরটা কিরকম, আসলে সেটা তো প্রয়োজন এখন? আমি বিনয়ের সাথে আপনার কথা একটা বিষয়ে কারেকশন দিতে চাই। পার্বত্য রাজনীতিতে কিন্তু অস্ত্রের বিষয়টা যদি আমরা বলতে যাই, তাহলে কিন্তু সকল রাজনৈতিক দল চলে আসে। কিন্তু এটা মানে অত্যন্ত সত্য বিষয় হচ্ছে যে এখানে
দেশের সাধারণ যে ঐতিহ্যবাহী যে রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় সংগঠন, এটা আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, তাদের কিন্তু এ ধরনের হানাহানি বা অস্ত্রবাজের ঘটনা নেই। এখানে পার্বত্য চট্টগ্রামে মূলত আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো, তাদেরই কিছু এই সন্ত্রাসী গ্রুপ বা তাহলে অস্ত্র এখানে যে ধারী আওয়ামী লীগ গ্রুপ বলেন, আছে। বিএনপি বলেন, বা যে জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলোর প্রভাব কিংবা তৎপরতা কিংবা মানুষের উপর এই ঘটনাগুলো ঠেকাতে তাদের কি ধরনের কার্যক্রম আছে? না, বিএনপি যারা যারা এখানে বিএনপি করে, তারা পার্বত্য চট্টগ্রামে আসলে বর্তমানে একটু কোণঠাসা অবস্থায় আছে। তারা তো এখন আছেই, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে যারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের এখানে যিনি নির্বাচিত, 4 বার নির্বাচিত সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি মহোদয়, উনি কিন্তু মহাসমাবেশ করে এখান থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে সরকারকে দাবি জানিয়েছে। আচ্ছা। এবং আপনারা মানে আরেকটি জিনিস জানেন যে 2015 সালের নির্বাচনে তার দাবি হচ্ছে যে তাকে অস্ত্রের জোরেই তাকে হারিয়ে দেয়া হয়েছে। তিনি আসলে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন, অস্ত্রের জোরে তাকে হারিয়ে দেয়া হয়েছে। এই এই ঘটনার পর থেকে 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত দীপঙ্কর তালুকদার বহু মহাসমাবেশ করে অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে, এবং ওনার দাবির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কিন্তু বেশ তৎপর হয়েছে। আচ্ছা, কিন্তু এই আনোয়ারুল হক, মাঝখানে আবার আপনার কিছুদিন কাছে অন্তর আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এর আগেও তো অনেকগুলো ঘটনা ঘটলো, যদি আপনি বলেন নভেম্বরের আগে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত কি কোনো ঘটনার বিচার হয়েছে, গ্রেপ্তার হয়েছে, এমন কোনো ঘটনা কি আছে, সম্ভব না, হয়েছে কিনা? পার্বত্য চট্টগ্রামে এই যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো, এগুলো কোনোটারই আসলে কখনো বিচার আচ্ছা। হয়নি। বিচারের এটা আসলে অনেকগুলো ঘটনায় কেউ মামলাও করেনি, এটাই দুর্ভাগ্যজনক সত্যি। আচ্ছা। কেউ মামলাও করেনি, আর যেগুলো পুলিশি মামলা হয়েছে সেগুলো তদন্তে আসলে ওনারা কতটুকু এগোতে পেরেছে, এটা আমরা জানতে পারিনি, এবং এগুলো কোনোটাই এখনো বিচারের প্রক্রিয়ায়ও আসেনি। আচ্ছা, এই ধন্যবাদ বিষয়টা। আনোয়ারুল হক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করছি পাহাড়ে শান্তি ফিরে আসবেন। এইসব এই যে 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 অশান্ত ঘটনাগুলো ঘটছে, রক্তারক্তি হচ্ছে, নিশ্চয়ই এই ঘটনাগুলো আর ঘটবে না, আমরা এই প্রত্যাশা করছি। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরাও দেশবাসীর কাছে কামনা করি সেটা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জি। যোগ দেওয়ার জন্য। আর আপনি আমাকে যুক্ত করার জন্য এটিএন নিউজকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এরই মধ্যে স্টুডিওতে 3 জন অতিথি আছেন, একটু পরিচয় করে দিই তাদের সঙ্গে। আচ্ছা, একটু পরে পরিচয় করে দিচ্ছি। তার আগে আমি একটু আলোচনা ফিরতে চাই। আলোচনায় যাব। আলোচনায় আমরা একটু খুলনায় যেতে চাই। খুলনায় একটি ঘটনা ঘটেছে। আজকে আমি নিউজ দেখছিলাম যে খুলনায় পুরো খুলনা মহানগরীতে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে নগরে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যাবে মোটরসাইকেলে, ব্যাটারি চালিত মোটরসাইকেলে, এবং এর ব্যবস্থা করছে স্কুট নামের একটি সংস্থা। মাত্র 10 টাকা দিয়ে এই মোটরসাইকেলটি ভাড়া নেওয়া যাবে এবং 20 টাকা দিয়ে এটি রেজিস্ট্রেশন করতে হবে। তো এরই মধ্যে খুলনায় বেশ আলোড়ন তৈরি করেছে, যদিও মাত্র 15টি মোটরসাইকেল দিয়ে সম্ভবত শুরু করা হয়েছে এবং 2টি বুথ আছে। তবে তাদের পরিকল্পনা আছে যে এটি আরও বেশি তারা এগোবেন। তো এই ঘটনাটি আরও বেশি গুরুত্বপূর্ণ যে জন্য যে এই স্কুট নামে প্রতিষ্ঠানটি শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তো আমরা তাদের সাথে একটু যোগ দিতে চাই। তাদের পক্ষ থেকে এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন স্কুটের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অবশ্যই স্বাগত আপনাকে। আগে একটু রেদওয়ান, আমি তো বললাম স্কুটের ঘটনা, আপনি যে ছোট্ট করে স্কুট আসলে কি কি সার্ভিস দিবে খুলনাতে, এটি যদি আমি একটু জানান। আচ্ছা, ধন্যবাদ রেজওয়ান ভাই। আসলে স্কুট হচ্ছে মূলত ইলেকট্রিক বাইক শেয়ারিং সার্ভিস। এটা আসলে রাইড শেয়ারিং না, বাইক শেয়ার। আচ্ছা। আসলে এটা কমপ্লিটলি একটা সেলফ ড্রাইভ সার্ভিস। মানুষ আর এই একটা বুথ থেকে আরেকটা বুথে বাইকটা ভাড়া নিয়ে যেতে পারবে খুব সহজে। আসলে এটা একটা সিম্পল রেজিস্ট্রেশন করতে হয় আমাদের এখানে। রেজিস্ট্রেশন করার পরে মানুষ এটা ভাড়া নিয়ে তার নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে খুব সহজে। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে যে মানুষ যেন সহজে স্বল্প ভাড়ায় যেন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে, এই বেসিক ব্যাপারটার উপর ভিত্তি করে আমরা কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, আমি আর আপনাদের নিউজটা পড়ে আমার একটা হলো যে ধরুন আমি এই বাইক চালাতে মনে হয় কোনো লাইসেন্স লাগবে না, তাই না? ব্যাটারি চালিত বাইক চালাতে? না না না, ইলেকট্রিক বাইক, যেহেতু এটা ইলেকট্রিক সাইকেল, সো এটা হচ্ছে মোটর যান না আর কি, যেটা আমরা বলি ইঞ্জিন চালিত যে ব্যাপারটা। সো আচ্ছা ইঞ্জিন চালিত যে ব্যাপারগুলো, ইলেকট্রিক ইঞ্জিন চালিত যে মোটরসাইকেল গুলো, ওইখানে আর কি আপনার ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারটা দরকার হয়, কিন্তু আসলে ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে এই ব্যাপারটা দরকার হয় না, আচ্ছা মানে লাইসেন্সের দরকার হয়। আচ্ছা, মানে চালানো জানলেই আসলে সম্ভব। কিন্তু আপনাদের নিরাপত্তার ব্যবস্থা কি রেখেছেন, যে আমি যদি মোটরসাইকেলটা নিয়ে আসলে আর ফেরত না দিই, তাহলে আপনি কিভাবে এটা ফেরত নেবেন?
জি সরি, আমি শুনতে পাইনি। মানে আমি যদি মোটরসাইকেলটি নিলাম আপনাদের কাছে 10 টাকা দিয়ে, তারপরে আমি আর ফেরত দিলাম না, বাসায় নিয়ে গেলাম, তাহলে আপনারা এই মোটরসাইকেলটা কিভাবে ফেরত নেবেন? ও আচ্ছা, ধন্যবাদ। আসলে এই বাইকটা যখন আপনি রেন্ট নিচ্ছেন আমাদের থেকে, তো আমরা এটাকে কন্টিনিউয়াসলি একে ট্র্যাক করা থেকে শুরু করে আমরা কমপ্লিটলি ডাটাটা আমরা কন্টিনিউয়াস পাই। যদি সে আমাদের বাইকটা আমাদের রেঞ্জের বাইরে চলে যায়, মানে আমাদের সার্ভিস এরিয়ার বাইরে চলে যায়, কমপ্লিটলি অটোমেটিকলি বাইকটা বন্ধ হয়ে যায়। সো আর বাইকটা বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের এই প্রত্যেকটা রেঞ্জের মধ্যে আমাদের লোক থাকে, প্রত্যেক 2 কিলোমিটারের রেঞ্জের মধ্যে আমাদের লোক থাকে, সে সহজেই এটা পিক করে নিতে পারে। আচ্ছা, সো এখন পর্যন্ত আমরা 10 দিনের মতন সার্ভিস দিচ্ছি আর কি খুলনা। তো প্রাথমিক পর্যায়ে আর কি পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছি। আচ্ছা। তা আলহামদুলিল্লাহ খুলনা শহরে ব্যাপক সাড়া পেয়েছি এবং এরকম কোনো ইনসিডেন্ট হয়নি। বাট কয়েকজন আর কি সার্ভিস এরিয়ার বাইরে গিয়েছে, তাদেরকে জরিমানাও করা হয়েছে। যে আচ্ছা, সার্ভিস এরিয়ার বাইরে যাওয়ার সাথে সাথে তাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। আচ্ছা। আমার কমপ্লিটলি 100%। জি, এখন পর্যন্ত কটি ইজি মোটরসাইকেল দিয়ে, ব্যাটারি চালিত মোটরসাইকেল দিয়ে শুরু করেছেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা মূলত পরীক্ষামূলক কার্যক্রম চালু করেছি মাত্র 8টি বাইক, ইলেকট্রিক বাইক। আসলে আচ্ছা, এইটা আছে জাস্ট পরীক্ষামূলক কার্যক্রম এবং 2টি বোর্ড। আর আমাদের ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে যে আসলে বাংলাদেশের ট্রাফিক জ্যাম নিরসন করা থেকে শুরু করে এবং পরিবেশের কথা মাথায় রেখে মানুষ যেন সহজে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। এটা কিন্তু কমপ্লিটলি অ্যাপস ভিত্তিক একটা সার্ভিস হবে। আর এটা এখন আমরা বর্তমানে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছি বলে আমরা এটা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বুথি রেজিস্ট্রেশনটা করতেছি। কিছুদিন পরে মানুষ মোবাইলেই অ্যাপস এর মাধ্যমে এই কার্যক্রমটা পরিচালনা করতে পারবে। আর দ্বিতীয় কথা, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা আমরা খুব দ্রুত, আলহামদুলিল্লাহ খুলনায় ব্যাপক সাড়া পাওয়ার কারণে আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা ঢাকাতে সার্ভিসটি লঞ্চ করবো ইনশাল্লাহ। এখন দেশবাসীর কাছে, সকলের কাছে আমরা দোয়া করি। শুরু করেছেন কারা আপনারা কি, আমি যতটুকু পড়লাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে কয়েকজন, এরকম কি? হ্যাঁ, আমরা মূলত সকলেই শিক্ষার্থী। আর আমরা মূলত আমার টিম মেম্বার হচ্ছে আসলে মূলত আমরা বেসিক 3 বন্ধু আর কি। আচ্ছা। আমার বন্ধু পার্থ রয় এবং আমার বন্ধু শিয়াব খান আর কি, আমরা এই 3 বন্ধু এবং আমাদের টিম মেম্বার রয়েছে আরো অনেকেই, যেমন আমার ফ্রেন্ড রইস আছে, তারপরে হচ্ছে সৌরভ, আরো থেকে শুরু করে সৌরভ খুলনা ইউনিভার্সিটির ছেলে, তারপরে হচ্ছে রইস হচ্ছে আজম খান কমার্স কলেজ, এবং আমরা প্রত্যেকেই বাকি ইউনিভার্সিটি পড়ুয়া। অভিক আছে আমাদের সাথে। এরকম টোটাল আমরা 10 জনের টিম মেম্বার নিয়ে আপাতত পরীক্ষামূলক কার্যক্রমটা চালু করছি। আচ্ছা, আপনাদের শুভকামনা করছি এবং প্রত্যাশা করছি নিশ্চয়ই যখন ঢাকায় আসবে আমি একদিন আপনাদের বাইক চালিয়ে অফিসে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সার্ভিসটি আমাদের স্কুটের যে ব্যাপারটা, আমি যদি একটু খুলে বলি, যে স্কুটের ব্যাপারটা যদি, এই স্কুটের সার্ভিসটা যদি বাংলাদেশের কমপ্লিটলি ভাবে লঞ্চ করে, তাহলে ইনশাল্লাহ মানুষের দৈনন্দিন যে যাতায়াত ব্যবস্থা, যে সমস্যাটা, এটা নিরসন হয়ে যাবে ইনশাল্লাহ। কেননা আপনি যখন এই বাইকটা নিচ্ছেন, আপনার যারা ঢাকায় যারা থাকে, অনেকেই বাসে করে কিন্তু অফিসে যাচ্ছে, বাসে যাচ্ছে, অনেকে যাচ্ছে আপনার রিক্সায় করে, অনেকে ট্রাফিক জ্যামে পড়তেছে। আর এই ব্যাপারটা হচ্ছে আপনি নিজে একটা ইলেকট্রিক, আপনি সাইকেলও চালাচ্ছেন না, সাইকেলিং করলে কিন্তু আপনি ঘেমে যান। কিন্তু আপনি ইলেকট্রিক বাইকটা নিলেন, আপনি অফিসে যাওয়ার সময় আপনি একটা স্টেশন থেকে নিলেন, আমাদের মনে করেন যে রামপুরা আমাদের একটা বুথ আছে, আপনি বাড্ডা যান, তো রামপুরা থেকে নিলেন বাড্ডা পর্যন্ত, আপনি ওই বুথে রেখে দিচ্ছেন, খুব ইজিলি 5 টাকা, 10 টাকা, 8 টাকা, 12 টাকা আমাদের সার্ভিসটা আমাদের চালানোর ইচ্ছা আছে। সো বাংলাদেশের মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যবস্থাকে সহজ করা, মানে শর্ট ডিস্টেন্স ট্রাভেলকে কিভাবে ইজি করা যায়, এই বেসিক ব্যাপারটার উপর ভিত্তি করে আর কি আমরা কাজ করতেছি। ধন্যবাদ রেদওয়ান, এবং আপনাদের সফলতা কামনা করছি, এবং নিশ্চয়ই এই যে আপনাদের যে সৎ উদ্দেশ্য সেটাই সফল হবে। আমরা দর্শক, আমরা খুলনা থেকে আবার ধন্যবাদ। জি ধন্যবাদ দর্শক, খুলনা থেকে ঢাকাতে ফেরত আসলাম। আজকে যার গান আমরা শুনবো, আমার সঙ্গে আছেন আসিয়া ইসলাম দোলা, তিনি পরিচিত সঙ্গীত শিল্পী, তার গান শুনবো, এবং তার সঙ্গে আছেন হানিফ আহমেদ এবং আছেন রাসেল খান। আমরা গান শুনবো, আমি একটু কথা বলার আগে গান দিয়ে শুরু করি, তারপরে একটু কথা গাবো। এখন আমি একটি লালন গান গাইছি। চোখেতে হাসন কাঁদে আর চোখে লালো নামা, এক চোখেতে হাসন কাঁদে আর চোখে লালো, গুরু তোমার বিরহে জলে আমার বুকে আগুন নামা, এক চোখেতে হাসন কাঁদে আর চোখে লালো
নামা এক চোখেতে হাসন কাঁদে আর চোখে লালো এক পথে মোর জগৎ জোড়া সুখেরই আলো আর একটা পথে নাই রে চেনা আধারের কালো এক পথে মোর জগৎ জোড়া সুখেরই আলো আর একটা পথে নাই রে চেনা আধারের কালো আমি জানি গুরু তুমি আছো সেই না পথে আমি জানি গুরু তুমি আছো সেই না পথে আমি পাগল সব ছেড়েছি তোমায় ভালো বেশে আমার এক চোখেতে হাসন কাঁদে আর চোখে লালো নামা এক চোখেতে হাসন কাঁদে আর চোখে লালো হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন লালন বলে ভোলা মন রে সঁপে দে এখন হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন লালন বলে ভোলা মন রে সঁপে দে আমি জানি গুরু তুমি আছো সেই না পথে আমি জানি গুরু তুমি আছো সেই না পথে তুমি আমার গ্রহণ করো শুধু করো মনে আমার এক চোখেতে হাসন কাঁদে আর চোখে লালো নামা এক চোখেতে হাসন কাঁদে আর চোখে লালো নামা এক চোখেতে হাসন কাঁদে আর চোখে লালো নামা এক চোখেতে হাসন কাঁদে আর চোখে লালো শুরুটা তো চমৎকার হলো, আশা করছি পুরো সময়টাই খুব ভালো কাটবে। দোলা, আপনার কাছে একটু জানতে যাবো, 2017 সালে আপনি সেরা কণ্ঠের ফাইনালিস্ট ছিলেন, তারপর আপনি গান নিয়ে ব্যস্ত হয়েছেন, এখন আপনার ব্যস্ততা কি নিয়ে? এখন আমার গান নিয়ে ব্যস্ততা চলছে, বিভিন্ন প্রোগ্রাম থাকে টেলিভিশনে এবং আমার প্লেব্যাক, তারপরে আমার নিজের মৌলিক গানের জন্য রেকর্ডিং, সব কিছু মিলিয়ে মোটামুটি ব্যস্ততায় যাচ্ছে। প্লেব্যাকটা মনে হয় মানে এই সময়টা কেমন কিরকম দিচ্ছেন, মানে প্লেব্যাকটাতে গুরুত্ব কতটা দিচ্ছেন আসলে? প্লেব্যাকটাতেই আসলে গুরুত্ব দিতে হবে, কারণ প্লেব্যাক এমন একটা ব্যাপার, এই প্লেব্যাকের মাধ্যমেই গানটা সবার কাছে চলে যায়। এই ধরনের গানগুলো, সিনেমায় আমরা যে গানগুলো শুনি সেই গানগুলো আসলে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়, এই জন্য প্লেব্যাকটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আরেকটা গান শুনবো? জি ওকে ঠিক আছে। এবারে গাইছি একটি আধুনিক গান, চঞ্চলা হাওয়ারে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের একটি গান। আ, 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 আ,
মেঘলা হাওয়ারে ধীরে ধীরে চল রে গুনগুন গুঞ্জরে ঘুম দিয়ে যায় রে পরদেশি মেঘ রে আর কোথা যাসনি বন্ধু ঘুমিয়ে আছে দে ছায়া তারে বন্ধু ঘুমায় রে আয় রে মেঘায় রে আয় রে ওগো ফুল তুমি আর ঝরে যেও না এই মধুক্ষণে বাসর সাজাও না ও আঁচল তুমি দূরে সরে যেও না মুখ ঢেকে রাখো লাজ কেড়ে নিও না পরশ মনিরে আজ মন কাছে পেয়েছে পরদেশি মেঘ রে আর কোথা যাসনি বন্ধু ঘুমিয়ে আছে দে ছায়া তারে বন্ধু ঘুমায় রে আয় রে মেঘায় রে আয় রে ওগো মেঘ তুমি এত জোরে এসো না ঝড় হয়ে শেষে ঘুম ভেঙে দিও না ঘুম ভেঙে গেলে সে তো কাছে রবে না না বলা কথা আর বলা হবে না কি যেন কি দিতে বাকি আরো বাকি রয়েছে পরদেশি মেঘ রে আর কোথা যাসনি বন্ধু ঘুমিয়ে আছে দে ছায়া তারে বন্ধু ঘুমায় রে আয় রে মেঘায় রে আয় রে মেঘায় রে আয় রে আমার টক ব্যাগে যারা ক্যামেরার পেছনে আছেন তারা বাহ বাহ বলছেন। তো আমি এই বাহ বাহতে বুঝতে পারছি দর্শকদের যারা শুনছেন, শ্রোতা শুনছেন, তাদের আসলে মনের ভাবনা কি। যারা মঞ্চে কাজ করেন, যারা মঞ্চে মাতান, তাদের একটা কিন্তু নেশা হয়ে যায় এক সময় যে এই দর্শকদের বাহ বাহ শোনা, তালি শোনা, সরাসরি শোনা। তো করোনার এই প্রায় একটা বছর, তাই না, এটা তো একদম বন্ধ ছিল মঞ্চে। এই সময়টা কেমন কাটলো? এই সময় আসলে আমরা এত বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম, এরকম লাইফ লিডে তো আমরা অভ্যস্ত না। আমরা বলা চলে এক ধরনের অ্যাবনর্মাল লাইফ লিড করছিলাম, কারণ আমরা যারা গানের মানুষ আছি, মিডিয়ার সাথে জড়িত, তারা আসলে ওপেন ব্যাপারটাকে বেশি এনজয় করি আমরা। ক্রাউড
মাইক্রোফোন হাতে নিয়ে গান গাইবো, ওয়ান মোর বলে সবাই চিল্লাবে। আর মানে যারা গিটার প্লে করে, যারা এরকম কাহুন প্লে করে, প্যাড প্লে করে, তারা আসলে এত মানে সুন্দর করে ওই সব সময় আমরা আসলে মিউজিকের মধ্যেই বেঁচে থাকি। তো তো মিউজিক ছাড়া আসলে আমরা ঘরে যতই গান গাই না কেন, কিন্তু আমাদের ওই আত্মতৃপ্তিটা হয় না। হয়তো বা প্র্যাকটিস হয়, কিন্তু স্টেজে গান গাওয়া, সেই ফ্লোটাকে ধরে রাখা, ওই ওই আনন্দের মধ্যে থাকা, তখন মনটা অনেক বেশি, ব্যস্ততার মাঝেও মন অনেক বেশি প্রফুল্ল থাকে। তো ওই সময় আসলে আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আর এর মধ্যে একটা নতুন ট্রেন্ড হয়েছে যে জুমে গান গাওয়া, জুমে কানেক্ট হয়ে গান গাওয়া। সেটাকে আসলে মানে যারা সঙ্গীত শিল্পী আছেন তারা আসলে কতটা এনজয় করেছেন? এটা আসলে একদিক দিয়ে এনজয় হয়েছে, কারণ একটা স্ক্রিনের মধ্যে সবাই আলাদা আলাদা সেপারেশনে ছিল, সবাই সবার সাথে কথা বলেছে, সবাই সবার কি করছে না করছে সবকিছু শেয়ার করেছে। আমরা তো কারোর সাথে ওভাবে মানে ফোনে আমরা স্বাভাবিকভাবে ভিডিও কলে কথা বললেও তো একটা অন্যরকম ব্যাপার থাকে, শুধু সে আর আমি। কিন্তু যখন আমরা একটা স্ক্রিনের মধ্যে সবাই একসাথে ছিলাম, তখন সবাইকে মানে একটা আড্ডার মতো, মোটামুটি গ্রুপ আড্ডা। আর কিছুটা হলেও আনন্দ পেয়েছি, তখন একটু ভালো সময় কেটেছে, কারণ সবাই সবার সাথে, কলিগদের সাথে দেখা হয়েছে, and তখন কে কি করছি, গান করছি একসাথে। সো এটা বেশ ভালো। আচ্ছা, আমরা তো এই করোনাকালীন সময়ে এসে এরকম একটা এইভাবে যে মিটিংও করা যায়, ঘরে বসে যে এত কিছু করা যায়, খিদা মিটেছে। কারণ সরাসরি মঞ্চের দুধের সাথে- স্বাদ হলে মঞ্চের সাথে দর্শকের যে যোগাযোগ, জি। ওইটার কিছুটা একটা প্রয়াস ছিল জুমের এই প্রোগ্রাম। এখন তো মানে ধীরে ধীরে আবার নিউ নরমালে আবার একটু আবার হ্যাঁ হচ্ছে। আস্তে আস্তে হচ্ছে, আর একটু সময় লাগবে, কিছু বাধ্যবাধকতা আছে। যেমন সব প্রোগ্রাম তো আমরা ওভাবে এখনো পারমিশন পাইনি, আমরা করতে পারছি না। কিছু কর্পোরেট প্রোগ্রাম, খুব কম সংখ্যক অডিয়েন্স থাকবে সেখানে, লিমিটেড, এবং অনেক নিয়ম কানুন মেনেই আমরা সেখানে যাচ্ছি, এইভাবেই চলছে। না আমাদের গ্যালারি তো মানে আমাদের স্টুডিও তো আগে আমরা খুব একটা তো সরাসরি আনতাম না, এখন আনতে শুরু করেছি এবং সরাসরি গান শুনতে পাচ্ছি, এটা একটা খুব ভালো ব্যাপার। আরেকটা গান শুনবো। আচ্ছা, এবারে গাইছি একটি ফোক গান, দিল কি দয়া হয় না। একটু উঁচুতে, সিগারেটটা দিও। আরেকটু উঠাইতে হবে। ওহো, কাটার আঘাত দাও গো যার তার, কাটার আঘাত দাও গো যার তার, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় 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 না। दुनिया मालिक खुदा, दिल की दया होए ना, तुम्हार 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 दिल की दया होए ना। সব দিয়ে যার সব কেড়ে নাম, সব দিয়ে যার সব কেড়ে নাম, তার তো প্রাণে সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, ওহ দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া
চমৎকার। ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই, পড়াশোনা কি শেষ? জি, পড়াশোনা শেষ, এখন কি পুরো চিন্তা গান নিয়ে? এখন গান নিয়েও চিন্তা, পাশাপাশি পড়াশোনা যেহেতু করেছি কিছু একটা তো করতে হবে, আচ্ছা, এটাও চিন্তা আছে। গানকে মানে একদম গান পেশা হিসেবে নাও না কেন, মানে এটা কি গানকে পেশা হিসেবেই নিয়েছি আচ্ছা এবং অতীতে সবাই নিয়েছিল তাই, কিন্তু করোনা আমাদেরকে শিখিয়ে গেল যে শুধু গান গাইলেই হবে না, গানের পাশাপাশি অবশ্যই এডুকেশনাল যদি কোয়ালিফিকেশনটা থাকে তাহলে কিছু একটা করা উচিত ব্যাকআপ হিসেবে। আচ্ছা আচ্ছা, একটু মানে যখন পাশের দেশে যদি বলে, যখন ইন্ডিয়ার দিকে তাকাই তখন মানে সেখানে যে যে জিনিসটা ভালো করে, যে সঙ্গীত শিল্পী যারা ভালো, যারা মিউজিশিয়ান আছেন, মানে যে জিনিসটা ভালো পারে সেটা কিন্তু পেশা হিসেবে নেওয়ার একটা সুযোগ আছে, প্রচুর সেখান থেকে আয় হয়। এটা কি এক ধরনের খারাপ লাগে না যে তারা আসলে যেটা ভালোবাসে, যেটা ভালো করতে পারে সেটা নিয়ে জীবিকা হিসেবে নিতে পারে? বাংলাদেশে হয় না এটা, অনেকে গানটা এক পেশা হিসেবে নিতে পারছেন না অবস্থা, এটা খারাপ লাগে কিনা? এটা আসলে অনেক সময় কিছু মন মানসিকতার ব্যাপার, এবং আমাদের বাংলাদেশের যে পড়াশোনার যে সিস্টেমটা আছে, আমরা হয়তো বাচ্চাদের মেধা যাচাইটা ওইভাবে করি না, বা আমরা বাবা মারা অনেক সময় সতর্ক না, আমরা প্রতিভাটাকে মূল্যায়ন করতে পারি না, আমরা শুধু বই খাতার পড়াশোনা এবং সার্টিফিকেটের মধ্যেই সীমাবদ্ধ, যেই কারণে শুধু পড়াশোনা ছাড়া গান বা মানে নাচ বা খেলাধুলা, আর্ট, আবৃত্তি যে কোনো কিছু দিয়েই যে মানুষ কিছু করতে পারবে এই চিন্তাটা এখনো আমাদের দেশে আসে নাই মানুষের মধ্যে। আরেকটা গান শুনি তাহলে। আচ্ছা, ইফ শার্প, মায়াবী মাতোয়ারি। এখন একটু রিদমিক গান গাইছি, আধুনিকই। मायाबी मतवाली चाँद रूपवाली हिजो पेराराले की झलक देखाली, मायाबी मतवाली चाँद रूपवाली हिजो पेराराले की झलक देखाली, ओ मतवाली झलक देखाली तो रूपे देवाना बनाइली, ओ मतवाली झलक देखाली तो रूपे देवाना बनाइली। दृष्टिते तोमार आछे जादू, गोलाप रांगा ओई ठोटेते मधु, दृष्टिते तोमार आछे जादू, गोलाप रांगा ओई ठोटेते मधु, एक देखाते नजर काड़िली हिजो पेराराले की झलक देखाली, एक देखाते नजर काड़िली हिजो पेराराले की झलक देखाली, मायाबी मतवाली चाँद रूपवाली हिजो पेराराले की झलक देखाली। পারি না বোঝাতে মনটাকে, তোমাকে চাই আপন করে পেতে, পারি না বোঝাতে মনটাকে, তোমাকে চাই আপন করে পেতে, এই আমারে মায়া জড়াইলি হিজো পেরারালে কি ঝলক দেখালি, এই আমারে মায়া জড়াইলি হিজো পেরারালে কি ঝলক দেখালি, ও মাতোয়ালি ঝলক দেখালি তো রূপে দেওয়ানা বানাইলি, ও মাতোয়ালি ঝলক দেখালি তো রূপে দেওয়ানা বানাইলি, ও মাতোয়ালি ঝলক দেখালি তো রূপে দেওয়ানা বানাইলি, ও মাতোয়ালি ঝলক দেখালি তো রূপে দেওয়ানা বানাইলি।
দর্শকদের মনের কথা আপনি গানে গানে বললেন। আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি, আর একদম ভালো সময় মানে খুব দ্রুত শেষ হয়ে যায়। আমরা একটা গান শুনে শুধু বিদায় নেব। আমি একটু দর্শকদের কাছে বিদায় নিয়ে আসি। আপনি তার আগে দর্শকদের কিছু বলতে চান, দর্শকদের কিছু বলতে চান? ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি ছোট্ট পরিসরে চেষ্টা করেছি আপনাদেরকে কিছু ভালো ভালো আপনাদের পছন্দেরই কিছু গান শোনাবার জন্য। সামনে আমার ভালো কিছু কাজ আসছে, ইনশাল্লাহ সবাই দেখবেন, ভালো কিছুকে সাপোর্ট করবেন, ভালো গান শুনবেন এবং সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেন নিউজের সঙ্গে থাকবেন। আমরা এখন আসিয়া ইসলাম দোলার গান শুনতে শুনতে বিদায় নেব। এখন আমি যে গানটি গাইছি, এই গানটি আসলে একটি ফোক গান। মন আমার দেহ ঘুরে। এই মেজর মাটির একখান কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর, ওরে রং বেরঙ্গে বার্নিশ কহর, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর, ঘড়ি 3 পাটে হেতে গরম সারা, ময়লারে মেশিনে গড়া, 360টি স্ক্রুপ মারা, 16 জন পা হারাই আছে। চাবি মাইরা দিলা ছাইরা, চাবি মাইরা দিলা ছাইরা, জনম হইরা চলিতাছে মন আমার দেহ ভরি, সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে মন আমার দেহ ভরি, মন আমার দেহ ভরি, সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে মন আমার দেহ ভরি। আলাউদ্দিন ভেবে বলছেন, ওরে আমার মন বোকা, রতন মিয়ার কর্মদোষে হইল না ঘড়ি দেখা, হইল না ঘড়ি দেখা। উস্তাদ আলাউদ্দিন ভেবে বলছেন, ওরে আমার মন বোকা, রতন মিয়ার কর্মদোষে হইল না ঘড়ি দেখা, হইল না ঘড়ি দেখা। আমি যদি ঘড়ি চিনতে পারতাম, ঘড়ির জুয়েল বদলাইতাম, আমি যদি ঘড়ি চিনতে পারতাম, ঘড়ির জুয়েল